তখন অনেক কষ্ট করে ওই তখনকার দিনে মই পাওয়া যায়, খেতে মই দেওয়ার মই, এই মই টিনের চালের সাথে লাগিয়ে যখন আমি কিংবা নুর ইসলাম তাকে নামাতে যাই, আনতে যাই, সে ওখান থেকে দুটো হাত ঝাঁকে দিয়ে দিয়ে ওখান থেকে বলে, তোমরা আমার কাছে আসবে না, তোমরা আমার কাছে আসবে না, তোমরা আমার কাছে আসবে না, এই কথাগুলো বলতো। আমি আবার জিজ্ঞেস করলাম, আমার ইনকুইজিশনটা একটু বেশি, আমি জিজ্ঞেস করলাম এই মহিলা জিনটা সে কীরকম, কত বড়, একেবারে কুমারী বয়সের নাকি মধ্যবয়সী না কী ধরনের বয়সের? তো সে বলতেছে যে ওই ওই পরীটা, জিন প্রজাতির পরীটা, এটা ওর চেয়েও বয়সে বেশি হবে, কিন্তু দেখতে মনে হয় যেন ওর চেয়েও ছোট বয়সে, অত্যন্ত সুদর্শনা, এবং সে শিক্ষিত বলে মনে হয় যে ওই পরীটা শিক্ষিত। তো এইরকম একটা পরী, এই পরীটার সাথে ওর একটা চমৎকার একটা সম্পর্ক আছে। সে ঘরেও ওর সাথে এসে গল্প করে থাকে, অনেক মানুষ জানে না, তার বাপ মা কেউ টের পায় না। আবার কখনো সখনো যখন এখানে নিরাপদ ফিল না করে তখন তাকে টিনের চালে উঠায় অথবা গাছের উপরে উঠায়। তো এই জিনের ঘটনাটা, এটা আমার দেশের বাড়িতে, আমি থানাটার নামই বলি, থানাটার নাম হলো চর রাজীবপুর। আপনারা আরও চিনবেন বেশি করে, সারা বাংলাদেশের লোকে চিনবেন। এই চর রাজীবপুর কেন বিখ্যাত? এটা হলো, আপনি তারামন বিবির নাম শুনেছেন, বীর প্রতীক। এই তারামন বিবির শহরটাই হলো চর রাজীবপুর। আর এই ঘটনাটা হলো তারামন বিবির বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্বে, উত্তর দিকে। তারামন বিবির বাড়ির উত্তর দিকে আধা কিলোমিটার দূরত্বে। তো সেখানে একজন স্কুল টিচার ছিলেন, ওনার নামও বলবো না, সবাই চিনবেন তাকে, এই জন্য আমি বলতেছি না। যেহেতু চর রাজীবপুর বলেছি, এতে আপনারা অনেকে বুঝে নিতে পারবেন, কারণ এই ঘটনা অনেকেই জানে। তো সেই স্কুল টিচারের একজন ছেলে ছিলেন, প্রথম ছেলে, তার নামটা বলাই যায়, তার নাম ছিল নুরুল ইসলাম। ও আমার বন্ধু ছিল, অত্যন্ত সুদর্শন ইঞ্জিনিয়ার, সবেমাত্র গভর্নমেন্ট চাকরি হয়েছে ইঞ্জিনিয়ার হিসেবে। আমার খুবই বন্ধু, এবং আমার লেখালেখি আমি তখন থেকেই করি, তো আমার লেখারও সে সঙ্গী, এবং আমি গান ভালোবাসতাম, সেও গান শুনতে ভালোবাসতো, কখনো সখনো গাইতো। এরকম একটা খুব চমৎকার একটা বন্ধু। আমার থানা হলো তার পার্শ্ববর্তী থানা। ওই রাজীবপুর থানাটা আগে থানা হিসেবে ডিক্লেয়ার ছিল না, এই থানাটা পরে হয়েছে। ওটা আগে আমাদের রুমারি থানার অধীনে ছিল, পরে ওটা আলাদা হয়ে আরেকটা থানা হয়েছে। তো সেই নুরুল ইসলাম, ও আমার বন্ধু হওয়ার সুবাদে, আমার একটা বাইসাইকেল ছিল, বাইসাইকেলটার নাম ছিল রেলি সাইকেল, হ্যাঁ, বেশ পুরনো। ওই রেলি সাইকেলটাতে করে আমি চলে আসতাম নুরুল ইসলাম ভাইয়ের এখানে। বয়সে উনি আমার মাস 6 বা বছর খানেকের বড় হবে, কিন্তু আমরা খুবই খুবই ক্লোজ ফ্রেন্ড। তো এসে দেখি যে তার যে মেজো ভাইটা এত সুন্দর, পুরুষ মানুষ এত সুন্দর হয়, এত সুন্দর চেহারা হয়, আমি খুব কমই দেখি। একেবারে রাজকীয় চেহারা, হাতের যে মোলায়েম লোমগুলো আর হাতের চামড়ার সাথে নুয়ে থাকে, ইচ্ছে করে যে স্পর্শ করি, মানে আমারই ভালো লাগে। অত্যন্ত লম্বা, টকটকে ফর্সা, মেধাবী। এই মেধাবী ছেলেটা একটা তার ছিল কি, সে শিশুকাল থেকে আমি যখন তাকে দেখি, বা বড় হওয়া পর্যন্ত, তখন যখন তাকে আমি দেখি যে সে সবার সাথে মেলামেশা করে না। আমি গেলে একটু হেসে হয়তো এলো, আমি জিজ্ঞেস করি কেমন আছেন, ও জিজ্ঞেস করে না কিছু, আমি জিজ্ঞেস করি কেমন আছো, ভালো, বাস এইটুকু জবাব দিয়ে সে কেমন যেন একটু লাজুক ভাব, সে সরে পড়ে ওখান থেকে। আমি নুরুল ইসলামের সাথে কথা বলি। তো এই ভাইটা আস্তে আস্তে ক্লাস 9-এ যখন উঠলো, শুরু হলো এর উপরে এক ধরনের নারকীয় অত্যাচার। কী রকমের? সে হঠাৎ করে বাড়িতে ওর মা, মানে ওর বাবা তো স্কুল টিচার ছিলেন, দেখে যে ছেলে বিছানায় নেই। তো বিছানায় নেই কোথায়? দেখে যে তাদের বড় লম্বা টিনের ঘর ছিল, চৌচালা টিনের ঘর,
যে ওই টিনের ঘরের চৌচালের মধ্যে বসে আছে ঠিক মাঝখানটায়, বসে ওখানে একা একা হাসতেছে। গভীর রাত, প্রচণ্ড শীত, এরকম শীতের এত সে ওখানে বসে আছে, হাসতেছে। তো এরা তো সারা বাড়ি খুঁজে টুজে দেখে যে ও নাই। সবাই তো খুঁজে যখন পায় না, তখন এই গাছ ও গাছ পুকুর পাড় খুঁজে টুজে গিয়ে দেখে যে ওই টিনের চালের উপরে আবার বিশাল একটা সাইড দিয়ে একটা গাছ ছিল। কী গাছ ওটা আমার মনে নেই, আমি নিজেও গাছটা অনেক বছর দেখেছি কিন্তু ভুলে গেলাম কী গাছ ওটা। তবে আম গাছ জাম গাছ এরকম নয়। তো ওইখানে হাসতেছে। তো আমি, নুসলাম ভাই, আমরা খুব চেষ্টা করি যে তুই নেমে সে হাসে, নামে না। তখন অনেক কষ্ট করে ওই তখনকার দিনে মই পাওয়া যায়, খেতে মই দেওয়ার মই, এই মই টিনের চালের সাথে লাগিয়ে যখন আমি কিংবা নুসলাম তাকে আনতে যাই, সে ওখান থেকে দুটো হাত ঝাঁকে দিয়ে ওখান থেকে বলে, তোমরা আমার কাছে আসবে না, তোমরা আমার কাছে আসবে না, তোমরা আমার কাছে আসবে না, এই কথাগুলো বলতো। তারপরে আমরা তার নিকটতর যখন হই, তখন সে ভয়ানকভাবে কাঁপতে থাকে। কাঁপার এক পর্যায়ে আমরা তাকে স্পর্শ করলে সে একদম শরীরটা নেতিয়ে দেয়। আমরা তখন তাকে ওখান থেকে নামিয়ে নিয়ে ঘরে চলে আসি। তো এরকম অনেক দিন ঘটেছে। আবার কোনো দিন দেখা গেছে যে দুপুরবেলা খাবারের টাইম হয়েছে, সবাই গোসল করে খাবে, ও বাড়িতে নেই। এই দেখো কোথায় গেল, পুকুর পাড়ে নাই, এখানে নাই, সেখানে নেই। দেখা গেল ওই যে ঘরের পাশে যে বড় গাছের কথা বললাম, ওই বড় গাছের মগ ডালে সে বসে ওখানে হাসতেছে। সে হাসে কি, কোনো শব্দ করে হাসে না, মানে এমনভাবে হাসে যেন ও কার সাথে মৌনভাবে কথা বলতেছে আর খুব করে হাসতেছে। তো এরকম হাসাহাসি করে সেখানে গাছ থেকে তাকে নিয়ে আসা হয় অনেক কষ্টে। এভাবে বহুদিন তাকে গাছ থেকে নিয়ে আসে। সেটা হলো দুপুরবেলা। রাত্রে তাকে চালে আর দুপুরের দিকে তাকে পাওয়া যায় গাছে। তো পরে অনেক ওই কি বলে হুজুর, তারপরে অনেক কবিরাজ, বৌদ্ধ, এগুলোকে ধরে এক হুজুর বলল যে এর উপরে জিনের আচর আছে, সেটা হলো মহিলা জিন। তো আমি আবার জিজ্ঞেস করলাম, আমার ইনকুইজিশনটা একটু বেশি, আমি জিজ্ঞেস করলাম এই মহিলা জিনটা সে কীরকম, কত বড়, একেবারে কুমারী বয়সের নাকি মধ্য বয়সী না কী ধরনের বয়সের? তো সে বলতেছে যে ওই ওই পরীটা, জিন প্রজাতির পরীটা, এটা ওর চেয়েও বয়সে বেশি হবে, কিন্তু দেখতে মনে হয় যেন ওর চেয়েও ছোট বয়সে। অত্যন্ত সুদর্শনা এবং সে শিক্ষিত বলে মনে হয় যে ওই পরীটা শিক্ষিত। তো এইরকম একটা পরী, এই পরীটার সাথে ওর একটা চমৎকার একটা সম্পর্ক আছে। সে ঘরেও ওর সাথে এসে গল্প করে থাকে, অনেক মানুষ জানে না, তার বাপ মা কেউ টের পায় না। আবার কখনো যখন এখানে নিরাপদ ফিল না করে, তখন তাকে টিনের চালে উঠায় অথবা গাছের উপরে উঠায়। তো এরকম করে একবার হলো কি, নুসলাম বলল যে ওকে তো পাওয়া যাচ্ছে না, ও ছেলেটা কিন্তু সেও মারা গেছে। এই ছেলেটার আবার আরেকটা, মানে ওই যাকে জিন ধরেছে তার একটা ছেলে আছে, সে এখনও জীবিত। সে আবার ওখানকার লোকাল একজন ভালো গানও করেন। তার একটা পেশা আছে, জার্নালিজমও সে যুক্ত, জার্নালিজমের সাথে। এখনও সে জীবিত, কিন্তু বাপটা মারা গেছে, ও মারা গেছে যাকে জিন ধরেছিল। তো একদিন নুসলাম ভাই বললো যে ওকে তো পাওয়া যাচ্ছে না। মানে বলেন কি, একদম পুরো মানে পুরো থানা এলাকা মাইকিং করা, এটা করা সেটা করা, না, নাই, কোথাও নাই। সবাই ভেবেছে যে ওকে হয়তো মেরে টেরে ফেলেছে। তো অনেক বাড়িতে তখন মিলাদের সিস্টেম ছিল, অনেক মিলাদ দেওয়া হয়, মসজিদে সিন্নি দেওয়া হয়, ইভেন মন্দিরে গিয়ে পুরোহিতকেও বলা হয়। তখন মন্দিরের মানুষ, মানে ধর্মভীরু মানুষরা মন্দিরেও পুরোহিতের কাছে যেত, যদি মন্ত্রতন্ত্র দিয়ে কোনো কিছু উপকার করতে পারে। না, কোথাও নাই। এইভাবে 4-5 দিন তাকে আর সন্ধান পাওয়া গেল না। সবাই আশা ছেড়ে দিয়েছে ওকে কোনো হত্যা করেছে বা মেরে টেরে ফেলেছে। এরপর একদিন হঠাৎ করে দেখা যায় যে ওই টিনের চালেও না, ওই ঘরের পাশে যে বড় গাছটা সেখানেও না, সে একটা নদীর কিনারে সেখানে গিয়ে বসে বালির মধ্যে আঁকতেছে।
তাদের পাশে একটা নদী, পুরাতন ব্রহ্মপুত্র, তারই একটা তট চরের মতো, ওখানে লিখতেছে, খোঁজাখুঁজি করে বালির মধ্যে আঙুল দিয়ে লিখতেছে, কী সব লেখে, আঁকে আর হাসে। তো তারপরে সেখান থেকে তাকে অনেক কায়ক্লেশে কষ্ট করে তাকে ধরে আনা হলো। ধরে আনলে কবিরাজ আনা হলো রাত্রে। সে একদম নিশ্চুপ, কথাই বলে না। অনেক দিনে ধরা ছেলেপেলে অনেক খুব রাগারাগি করে বা অন্যকে মারপিট করে বা অত্যাচার করে, পরিবারের অন্যান্য সদস্যদেরকে গালাগালি করে, কিন্তু এরকম কোনো কিছুই নেই। এত ভদ্রচিত মহিলা পরিটাও মনে হয় খুবই ভদ্র, আর ছেলেটা তো আরও ভদ্র। মানে আমি মনে করি যে এবার ওভার জেন্টেল। তো নিয়ে আসা হলো, রাত্রে আসলো। তো তখন ওই জিন হাজির করা হলো, পরীকে হাজির করা হলো। তো এখন বলতেছে, কবিরাজ বলতেছে, তুমি কে? এই ছেলেটাকে এভাবে তুমি নষ্ট করতেছো কেন? আর ও ইতিমধ্যে ও কিন্তু শুকায় যাচ্ছে। আগের যে শরীর স্বাস্থ্য ছিল, রাজকুমারের মতো চেহারা, খুব শুকায় যাচ্ছে। তো তখন পরীকে জিজ্ঞেস করা হলো, তুমি বলো এই ছেলেটার জীবন এভাবে তুমি নষ্ট করতেছো কেন? একটা স্টুডেন্ট মানুষ, এইরকম একটা ভবিষ্যৎ একটা নাগরিক জীবন, তুমি একে এইভাবে নষ্ট করতেছো কেন? তখন বলতেছে, আমি তো নষ্ট করতেছি না, ওকে আমি ভালোবাসি, ওকে আমি চাই, ওকে আমার প্রয়োজন। তো বলেছে, দুনিয়াতে আরও কত মানুষ আছে, তো ওকে কেন? তো তখন বলতেছে যে আপনিও তো মানুষ, মানে তর্ক করতেছে যে আপনিও তো মানুষ, আপনাকে তো আমি পছন্দ করি না, আপনি এত প্রশ্ন করেন কেন? আপনাকে তো এত প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। ওকে আমার ভালো লাগে, ওকে ছাড়া আমার চলবে না, ওকে আমার পছন্দ, ওকে আমি যেখানে খুশি নিয়ে যাব, যা খুশি আমি ওকে দিয়েই করব। তো যাই হোক, এইভাবে যখন তার সাথে তর্ক বিতর্ক করা হলো, তারপর বললো, ঠিক আছে, এই 4 দিন 5 দিন এ কোথায় ছিল? তখন বললো যে আমি ওকে নিয়ে গিয়েছিলাম। কোথায় নিয়ে গিয়েছিলেন? যে আমাদের এলাকায়। তো ওখানে গিয়ে কি করেছে, যে ওকে আমি খাইয়েছি, ওকে নিয়ে বেড়াইছি, হাঁটাচলা করেছি, বিভিন্ন বাগান দেখিয়েছি, বহু কিছু ওকে দেখিয়েছি। ও খুব খুশি, এবং ওখানে আমরা ওর সাথে একত্রে বসবাসও করেছি, আমরা জীবনযাপন করেছি, জাস্ট এগুলো বললো আর কি। তো এইভাবে কবিরাজের কাছ থেকে, হুজুরের কাছ থেকে অনেক ওষুধপত্র নিয়ে ওর গলায় টলায় বেঁধে টেঁধে দিল, কোমরে বেঁধে দিল, হাতের যে কি এটা বলে, কোণের উপরে বেঁধে দিল, ডান হাতের কোণেই বেঁধে দিল। তো এগুলো ও কিছুই রাখতে চায় না, বেঁধে দেয়। একদিন পরে দেখা গেল যে এগুলো একটাও নেই। তা আমিও জিজ্ঞেস করি, কি এগুলো বাধা হলো, এগুলো কী করেছিস? আমি কিছু করিনি, অথচ দেখি ওগুলো নাই। তো পরে আমি খুব ঘনিষ্ঠ হলাম ওর সাথে। একদিন ঘনিষ্ঠ হয়ে বললাম, আচ্ছা তুই তো এখন সুস্থ আছিস, খুব সুন্দর কথা বলতেছিস, আচ্ছা বলতো তোর কি কিছু মনে পড়ে? তুই কোথায় তুই যাস, কোথায় কি তোকে কে নিয়ে যায়, কোথায় যাস? তখন সে আমাকে হাসতে হাসতে বলে যে আমি কোথায় যেন যাই, তবে তোমাদের এই মানুষের জগতের মতো সেটা নয়। আমার কাছে সে জগৎটা অ্যাকচুয়ালি ভালো লাগে। সেখানে সবগুলো মানুষ সুন্দর, সেখানে মহিলার সংখ্যাই বেশি, এবং এরা কেউ কারোর সাথে ঝগড়া করে না, এরা খুব উপাদেয় খাবার খায় এবং ফলমূলে ভরা। কাশ্মীরের চেয়েও মনে হয় যেন বেশি বাগান, ফলের বাগান, হ্যাঁ, নিজে হাতে হাতে ফল পেড়ে পেড়ে খাওয়ার মতো একটা এলাকা। আমাকে সেখানে নিয়ে যায়, আমি সেখানে যাই। এই সুস্থ অবস্থায় এই কথাগুলো সে বলল, কিন্তু এর বেশি আর সে বেশি বলতে পারে না। যে বলা হয় যে পরীটার নাম কি, নামও বলে না, কারণ আমি ওর নাম জানি না। তো পরীকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার নাম কি, পরীর নাম বলে না। ওই কবিরাজকে বলে, হুজুরকে বলে, আমি তোমাকে নাম বলবো না। তো যাই হোক, এইভাবে আমরা ভাবলাম যে যদি ওর বিয়ের সাথে যদি একটু করানো যায়, তাহলে হয়তো পরী ওকে ছেড়ে দিয়ে যাবে। তো বিয়ের সাথে মেট্রিক পাস করলো। মেট্রিক পাস করার সাথে সাথে ওকে বিয়ের সাথে দেওয়া হলো। বিয়ের সাথে দেওয়ার পরে ওর আর সুস্থতাটা একটু ফিরলেও ওর শরীরের যে ভগ্নদশাটা, এটা উদ্ধার হচ্ছে না। তো তখন আরও দু একটা কবিরাজকে ডাকা হলো, যে ওর শরীর ভেঙে যাচ্ছে। ওর শ্বশুর, যে নতুন শ্বশুরকে বলা হলো যে আপনারাও দেখেন। তো তারপরে তার জন্য নানানভাবে উপাদেয় পুষ্টিকর খাবার টাবারের ব্যবস্থা করা হয় বাড়িতে। গরুর কলিজা, মুরগির কলিজা, খাসির কলিজা, এগুলো দিয়ে তাকে ভাত টাত খাওয়ানো হয়, ফলমূল খাওয়ানোর চেষ্টা করা হয়। করতে 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 আস্তে আস্তে একটা বাচ্চা হলো।
তারপরে আরেকটা সম্ভব হয়েছিল, কিন্তু যে বাচ্চাটা এখনও জীবিত, যেটার কথা বললাম, সে একজন গায়ক এবং জার্নালিজমের সাথে জড়িত, সে এখনও জীবিত, কিন্তু তার মরার বয়স হয়নি। একদিন হঠাৎ করে শোনা গেল যে তার কি সমস্যা হয়েছে ব্রেনে না বুকে, এই ছেলেটা নেই। আমি গিয়ে খুব দেখলাম যে সে মনে হয় যেন জীবিত লোক ঘুমিয়ে শুয়ে আছে, জীবিত লোকের মতো মনে হয় যেন এইমাত্র সে জীবিত লোক ঘুমাচ্ছে, কিন্তু সেই ছেলেটা হঠাৎ করে মারা গেল। তো এরপর থেকে নুসলাম ভাইও খুবই অ্যাবনর্মাল হয়ে গেল, যে সে প্রিয় ভাই, আমারও খুব খারাপ লাগলো, বন্ধুর ছোট ভাই। তো ওই বাড়িতে সেই ওনার যে বিয়েটা করিয়ে দিয়েছিল, সে বউটাও এখনও আছে, ছেলেটাও আছে, কিন্তু ওই বাড়িতে আর কোনো জিন ভূতের আর কোনো রকমের কোনো উপদ্রব দেখি নেই বা এখন আর শুনি না, এখন তারা ভালো আছে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।